আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। ইতিমধ্যে আমরা অনেকগুলো চ্যাপ্টারের ভিডিও দিয়েছি। তো আজকে আমরা পরিমাণগত রসায়নের প্রথম লেকচার শুরু করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা একদম বেসিক থেকে শুরু করব। বেসিক যেই ইকুয়েশন আছে সেটা দিয়ে শুরু করব। তো আমরা ক্লাস 9 থেকেই পড়ছি যে এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। ঠিক আছে, ইকুয়াল টু বিএসটিপি ডিভাইডেড বাই 22.4 লিটার। এগুলো আমরা ক্লাস 9 থেকে পড়ছি। তারপরে আছে এন বাই এন পি, মানে অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে, আর আমরা পরিবেশ রসায়নে এটা পড়ছি যে এন ইকুয়াল টু পিভি বাই আরটি। পরিবেশ পরিবেশ রসায়নে এটা পড়ছি। আচ্ছা, তো এই লম্বা ইকুয়েশনকে আসলে কেমিস্ট্রির রুট বলা হয়। ঠিক আছে, কেমিস্ট্রিতে তুমি যাই কিছু করবে না কেন, দেখবে না কোনো না কোনো ক্ষেত্রেই, মানে কোনো না কোনো ইয়াতে এই ইকুয়েশনগুলো কাজে লাগে। ঠিক আছে, এগুলাকে রুট বলা হয় কেমিস্ট্রি। তো এটা আমরা একদম ঠোঁটস্থ রাখবো। ঠিক আছে, একদম ঠোঁটস্থ রাখবো। তো এখানে একটু পরিচয় যদি আমি একটু দিয়ে দিই, যদিও পরিচয় দেওয়ার দরকার নাই, তারপর একটু দেই যে ডাব্লু কি। ডাব্লু গ্রাম এককে বোর, গ্রাম এককে। আচ্ছা, একালি ডাব্লু। ডাব্লু কি? ডাব্লু গ্রাম এককে বোর, গ্রাম এককে ভর। তারপরে এম কি? এখানে এম কি? এম আণবিক ভর। এম আণবিক ভর। তো এই ডাব্লু এবং এম এর যেই ভাগফল, এটাকে আমরা বলতেছি এন, মোলার, মোল মোল। ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে বি, বি বিএসটিপি। এটা এসটিপি তে আয়তন, এসটিপি তে আয়তন, এসটিপি তে আয়তন। তারপরে এন, এন কি? এন আমার পরমাণু বা অণুর সংখ্যা, আণবিক ভর, পরমাণু বা অণুর সংখ্যা। আচ্ছা, ঠিক আছে। আর বাকিগুলা তো জানোই, পি কি, ভি কি, আর কি, আর টি কি। আচ্ছা, ঠিক আছে, তো আমরা ম্যাথ করি। তো প্রথমে আমাকে বলছে যে 300টি স্বাক্ষর দিতে যদি গ্রাফাইট পেন্সিলের 30 মিলিগ্রাম ব্যবহৃত হয়, তাহলে প্রতিটি স্বাক্ষরে কতটি গ্রাফাইট বা কার্বন পরমাণু ব্যবহৃত হবে। আরেকটা কথা বলে দিই, কার্বনের একটা রূপভেদই কিন্তু আসলে গ্রাফাইট। কার্বনের একটা রূপভেদই কিন্তু আসলে গ্রাফাইট। তো গ্রাফাইট যে কথা, কার্বন ঠিক সেম কথা। আচ্ছা, তাহলে 300টি স্বাক্ষর দিতে স্বাক্ষর দিতে খরচ হয় খরচ হয় 30 মিলিগ্রাম। এটা এখানে লিখছি। তাহলে বলছে একটি স্বাক্ষর বা প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু ব্যবহৃত হবে, অর্থাৎ একটি স্বাক্ষরের কথা বলছে। একটি স্বাক্ষর দিতে খরচ হয় 30 ডিভাইডেড বাই 300, এত মিলিগ্রাম। তাহলে আসে 1/10 মিলিগ্রাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমি গ্রামে কনভার্ট করব। কেন? কারণ আমি কিন্তু এখানে বলছি যে ডাব্লু গ্রামে এককে বল। তাহলে এটাকে আমি গ্রামে কনভার্ট করে দিই। তাহলে মিলিগ্রাম থেকে যদি গ্রাম করি, তাহলে কি করতে হয়? 1000 দ্বারা ভাগ করতে হয় না 1000 দ্বারা গুণ করতে হয়? মিলিগ্রাম থেকে যদি আমি গ্রামে কনভার্ট করি, তাহলে আমাকে 1000 দ্বারা ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে আমি 1000 দ্বারা ভাগ করি, বা 10 ইনভার্স 3। ইনভার্স 3 মানে 1000 দিয়ে ভাগ করছি, এত গ্রাম। ঠিক আছে।
দেখো, মিলি, সেন্টি, এগুলা থেকে এগুলো এককগুলো ছোট, এককগুলো যখন ছোট হয় আর গ্রাম একক এটা হচ্ছে বড়, তো একক যখন বড় হয় মানটা তখন ছোট হয়, অর্থাৎ 1000 দিয়ে ভাগ। আবার গ্রাম থেকে যখন মিলিগ্রামে নিব তখন হচ্ছে 1000 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এগুলা হচ্ছে আমরা পরিবেশ রসায়নে মোটামুটি এগুলো পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কত হয়? তাহলে এখানে থাকলো হচ্ছে টেন, টেন ইনভার্স, কত থাকে, টেন ইনভার্স ফোর, টেন ইনভার্স ফোর। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গেল এটা। এখন আমাকে বলছে কি প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু ব্যবহৃত হবে, আমাকে কিন্তু গ্রাম জানতে চাই না, আমাকে বলছে কতটি পরমাণু, অর্থাৎ পরমাণু জানতে চাইছে। তো আমি তো জানি, আমি কি জানি, এন ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন। এখানে এন এর পরিচয় হচ্ছে পরমাণু বা অণুর সংখ্যা, তাহলে আমাকে হচ্ছে এন এর মানটা বের করতে হবে, আমাকে হচ্ছে এই এন এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি লিখি যে হচ্ছে এন ইকুয়াল টু ডাব্লু বাই এম ইন্টু হচ্ছে এই এন এটাকে ওই পাশে পাঠাই দিলাম, এন এ, তাহলে ডাব্লু কত, ডাব্লু হচ্ছে টেন ইনভার্স ফোর, এম কত, কার্বনের এম কত, কার্বনের এম হচ্ছে 12, কার্বনের আণবিক ভর হচ্ছে 12। ঠিক আছে না? আচ্ছা, আর এন এ কত, এন এ হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তুমি যদি বসায় দাও তাহলে হচ্ছে আনটা পেয়ে যাও। ঠিক আছে, আচ্ছা তো এবার আমরা হচ্ছে একটা ফর্মুলা ডিরাইভ করব। তো ফর্মুলাটা হচ্ছে যে ধরো 2a প্লাস ধরো হচ্ছে 3b বিক্রি করে তৈরি করলে ধরো হচ্ছে 4c। তো ফর্মুলাটা আমাকে বলতেছে যে হচ্ছে এন এ, অর্থাৎ এ এর মোল সংখ্যা, আমরা যদি একটু সুন্দর করে লিখি যে হচ্ছে এ এর মোল সংখ্যা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে বি এর মোল সংখ্যা ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু হচ্ছে সি এর মূল সংখ্যা ডিভাইড বাই হচ্ছে 4, অর্থাৎ এই মূল মূল সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দিব, এবং এটাই হচ্ছে আমাদের এই ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটা হচ্ছে আমরা এখন ডিরাইভ করব কিভাবে হয়। তো ধরো একটা বিক্রিয়া H2 প্লাস হচ্ছে ধরো O2 বিক্রি করে তৈরি করলে ধরো হচ্ছে পানি। ঠিক আছে, এবং সমতাকরণের জন্য আমি এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম। ঠিক আছে, আচ্ছা তো হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2 1, আর এখানে 2 আছে তাহলে হচ্ছে 2, আর এখানে 2 আছে, 2 দুগুণে হচ্ছে 4, 2 দুগুণে হচ্ছে 4। ঠিক আছে, 2 দুগুণে 4, আচ্ছা থাক, একটু থাক। অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16, আর হচ্ছে 16 দুগুণে হচ্ছে 32, 32। পানির হচ্ছে 18, আর 18 দুগুণে হচ্ছে 36। এখন আমি বললাম যে হচ্ছে ডাব্লু অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের ভর দেওয়া আছে হচ্ছে ধরো 8 গ্রাম, 8 গ্রাম দেওয়া আছে। তাহলে তুমি বলো এই 8 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। আমি বলছি কি 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে, আসলে 32 গ্রাম অক্সিজেনের সাথে। ঠিক আছে, তাহলে এই 8 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে কত গ্রাম অক্সিজেনের সাথে, 64 গ্রাম অক্সিজেনের সাথে। ঐকিক নিয়ম। তাহলে আমি লিখতে পারি যে ডাব্লিউ অফ O2 ইকুয়াল টু হচ্ছে 64 গ্রাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো তো এই, অর্থাৎ এই 2 দুগুণে 4, এই 4 আর হচ্ছে এই 32-এর যেই অনুপাত, 4 আর 32-এর যে অনুপাত, 8 আর 64-এর অনুপাত সেম না, 8 আর 64-এর অনুপাত কিন্তু সেম, এবং এই সেম থাকতেই হবে, নাহলে কিন্তু বিক্রিয়াটা আসলে ভ্যালিড না। ঠিক আছে, সেম থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এই 4 আর 32-এর যে রেশিও এবং 8 আর 64-এর যে রেশিও ঠিক সেম। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এবার দেখো এই 4 কি, এই 4 হচ্ছে 2 গুণ 2 ডিভাইড বাই 32। এই 2 গুণ 2 কেন লিখলাম একটু পরে বোঝাচ্ছি জিনিসটা, 8/64। আচ্ছা ঠিক আছে,
তাহলে এ দুই থাকলো, আর এই দুই কি, এই দুই হচ্ছে হাইড্রোজেনের আণবিক ভর, তাহলে হাইড্রোজেনের আণবিক ভর। আর এই 32 কি, এই 32 হচ্ছে অক্সিজেনের আণবিক ভর। এই 8 কি, এই 8 হচ্ছে হাইড্রোজেনের ভর, আর অক্সিজেনের ভর হচ্ছে 64, তাহলে এই যে 64 হচ্ছে অক্সিজেনের ভর। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এগুলোকে এবার সাজাই, তাহলে এখানে এই ডাব্লিউ টু কে ওই পাশে পাঠাই দেই, WO2, আর নিচে থাকলো হচ্ছে MOF2, আর এই দুইকে ওই পাশে পাঠাই দেই, দুইকে এই পাশে পাঠাই দিলাম, আর এখানে থাকলো হচ্ছে WO2, আর এই MH2 কে এই পাশে পাঠাই দিলাম, এবং H2 জাস্ট হচ্ছে আর আর একটু কাহিনী করলাম। কেন কাহিনী করলাম? কারণ আমি জানি N ইকুয়াল টু হচ্ছে W/M, তাহলে এই W/M করার জন্য হচ্ছে এই কাহিনীটা করলাম। তাহলে আমি কি লিখতে পারি W/M, অর্থাৎ NO2 ইকুয়াল টু লিখতে পারি 1/2 হাফ NO2, এটা লিখতেই পারি। ঠিক আছে না? আচ্ছা, হাফ না লিখে আমরা ডিরেক্টলি বাগিয়ে দিই, NO2, এটা লিখতে পারি। এবং এই এই ফর্মুলাটা হচ্ছে আমরা স্টয়কিওমেট্রির সাহায্যে যদি, এই স্টয়কিওমেট্রির সাহায্যে যদি লিখতাম, তাহলে কি হতো, এক লাইনে কিন্তু লিখতে পারতাম যে NO2, আর হচ্ছে এই যে এখানে 2 আছে না, এই 2 দ্বারা হচ্ছে ভাগ করে দিলাম, যেটা হচ্ছে আমরা এখানে দেখাইছিলাম। ঠিক আছে। তাহলে আমি যদি আরেকটা হোমওয়ার্ক দেই, ধরো একটা বিক্রিয়া আমি যদি লিখি, ধরো 3 of x, তার সাথে বিক্রি করলো 2 of y, বিক্রি করে তৈরি করলো ধরো হচ্ছে 9 of z। তাহলে স্টকিওমেট্রি ফর্মুলা অনুযায়ী কি হবে? ফর্মুলাটা হবে হচ্ছে n of x ডিভাইড বাই হচ্ছে 3 ইকুয়াল টু n of y ডিভাইড বাই হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে n of z ডিভাইড বাই হচ্ছে 9। ঠিক আছে। ওকে, এটাই এটাই আসলে আমরা ডিরাইভ করলাম একটা ফর্মুলা। তো এই ফর্মুলাটা আসলে এই কোনো শর্টকাট না, এটা দিয়ে ম্যাথ করা যাবে। ঠিক আছে, এটা দিয়ে ম্যাথ করা যাবে, কোনো শর্টকাট না কিন্তু এটা। আচ্ছা, তো ম্যাথ করি। হ্যাঁ, তো বলছে 5 গ্রাম KCl O3 থেকে STP তে কত আয়তন অক্সিজেন পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা যদি আমরা একটু লিখি, KClO3 বিক্রি করে তৈরি করলে হচ্ছে KCl প্লাস O2। ঠিক আছে। তো সমতা করার জন্য আমরা কি করব? সমতা করার জন্য হচ্ছে এখানে এই অক্সিজেন 2টা আছে, তাহলে 6 নিব, আর এখানে অক্সিজেন 3টা আছে, তাহলে এখানে 2 দিয়ে 6 করলাম, এবং পটাশিয়াম 2টা হয়ে গেছে, এই কারণে এখানে 2 দিলাম। ঠিক আছে, তাহলে সমতাকরণ আমাদের ডান। তাহলে আমি স্টয়কিওমেট্রি ফর্মুলা অনুযায়ী লিখতে পারি যে হচ্ছে পটাশিয়াম, এই যে এই যৌগের ডিভাইড বাই হচ্ছে 2 ইকুয়াল টু, আমরা কি বলছি, KClO3 থেকে কত আয়তন অক্সিজেন পাওয়া যাবে, অর্থাৎ অক্সিজেনের সাথে আমি এই যৌগের একটা কানেকশন ঘটাই দিই, তাহলে NO2 ডিভাইড বাই হচ্ছে 3। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই টুটাকে একটা সাইড করে লিখলাম, আর এই এনটাকে আমি কি লিখতে পারি, W/M, W/M। এখন আমাকে বলছে STP তে কত আয়তন অক্সিজেন পাওয়া যাবে, তাহলে N ইকুয়াল টু কি, BSTP ডিভাইড বাই হচ্ছে 22.4, B/22.4, এটা আমরা পড়ছি তাই না? আচ্ছা, তাহলে কি থাকলো, হাফের হাফ থাকলো, ডাব্লুর মানটা আমরা বসাই দিলাম হচ্ছে 5, আর এই যোগের M কত হয়, আণবিক ভর কত হয়, একটু হিসাব করো তো। হিসাব করলে আসে হচ্ছে 122.5। এই পটাশিয়ামের হচ্ছে 39, ক্লোরিনের হচ্ছে 35.5, আর অক্সিজেন হচ্ছে 16, 3 16 48, সবগুলো যোগ করলে 122.5 আসে। আর বি কত, বি হচ্ছে বের করব, BSTP বের করব, আর হচ্ছে 22.4। তাহলে তুমি যদি বসায় দাও, তাহলে BSTP এর মানটা পাবা হচ্ছে 1.37, 1.37, অবশ্যই লিটারে হবে। ঠিক আছে, অবশ্যই লিটারে হবে। আচ্ছা, তারপরে বলছে এই ম্যাথটা, তো বলছে 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেট এর মিশ্রণকে যদি তুমি উত্তপ্ত করো, তাহলে 96 গ্রাম অবশেষ পাওয়া যাবে। মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ বের করো। তাহলে বিক্রিয়াটা যদি আমি লিখি, ক্যালসিয়াম কার্বনেট, এটা বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস যেটা হচ্ছে উড়ে যায়, তাহলে অবশেষ থাকে কি, এটা থাকে।
আবার ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং এটা উড়ে যায়, অবশেষ থাকে হচ্ছে এইটা। আচ্ছা, তো এখন আমাকে বলছে 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি এক্স ধরি তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট হবে হচ্ছে 184 - এক্স। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এর আগে আমরা একটু এই বিক্রিয়াটা একটু সুন্দর করে লিখি যে ক্যালসিয়াম কার্বনেট এর আণবিক ভর কত। ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন হচ্ছে 12, 40 আর 12 হচ্ছে 52, আর অক্সিজেন হচ্ছে 348, 52 আর 48 আসে হচ্ছে 100। 100 ক্যালসিয়াম অক্সাইডের হচ্ছে 56, ক্যালসিয়াম 40 আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে আসে হচ্ছে 56। ম্যাগনেসিয়াম কার্বনেটের হচ্ছে কত, 84, 84 ম্যাগনেসিয়াম কার্বনেটের 84। আর ম্যাগনেসিয়াম অক্সাইডের কত, ম্যাগনেসিয়াম 12, 12 ম্যাগনেসিয়াম হচ্ছে 24, 24 আর 12 হচ্ছে 36, আর 36 আর 48 হয় হচ্ছে কত, 30 আর 40 70, আর 6 8 14, 74, হ্যাঁ ঠিক আছে। আর ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে কত, 24, 24 আর 16 হচ্ছে 40, 40। ঠিক আছে। আচ্ছা, ওকে ঠিক আছে। তো আমি এবার এখানে যদি স্টকিওমেট্রি ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই তাহলে আমি লিখতে পারি এন অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু হচ্ছে এন অফ ক্যালসিয়াম অক্সাইড। আর এখানে ওয়ান আছে সব, এটা লিখতেও পারো না লিখতেও পারো, 1 1 ডিভাইডেড বাই করলাম আর কি স্টকিওমেট্রি ফর্মুলা অনুযায়ী। আচ্ছা ঠিক আছে, এটা লিখে যাই কথা না লিখে কথা। ঠিক আছে, একটু গেল। তো এখন আমি লিখতে পারি না ডাব্লু বাই এম, এন ইকুয়াল টু ডাব্লু বাই এম। আর এখানে আমরা কি লিখতে পারি, এখানেও আমরা লিখতে পারি হচ্ছে ধরো এটাকে যদি এই এই এখানে ডাব্লু কত, ক্যালসিয়াম কার্বনেটের ডাব্লু কত, এক্স ধরে নিয়েছি না এক্স, তাহলে আমরা এখানে এক্সই বসাই দিই, এখানে আমরা এক্সই বসাই দিই। তাহলে এক্স বাই এম ইকুয়াল টু হচ্ছে এন অফ ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের জন্য আমি ধরে নিই ডাব্লু 1, আর এম কত, ক্যালসিয়াম অক্সাইডের এম হচ্ছে 56, তাহলে এখানে বসাই দিই হচ্ছে 56, এবং এখানকার এম কত, 100, 100 বসাই দিই, এখানে 100 বসাই দিই, 100 বসাই দিই। তাহলে এখান থেকে ডাব্লু 1 আসে হচ্ছে কত, ডাব্লু 1 আসে হচ্ছে এক্স গুণ 56 ডিভাইডেড বাই হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এটা আসলো। এবার এখানকার জন্য যদি হিসাব করি, এখানকার জন্য স্টয়কিওমেট্রিক ফর্মুলাটা হবে হচ্ছে এন অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ইকুয়াল টু হচ্ছে এন অফ ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, তাহলে এই এন ইকুয়াল টু কি ডাব্লু বাই এম, তাহলে এখানে ডাব্লু কত, 184 - এক্স, 184 - এক্স, আর এম কত, এম হচ্ছে 84, 84। আর এন অফ ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে আমরা ধরে নিই ডাব্লু 2 ডিভাইড হচ্ছে এম, এম কত 40, তাহলে ডাব্লু 2 আসলে হচ্ছে 184 - এক্স ইন্টু 40 ডিভাইড বাই হচ্ছে 84। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলছে 96 গ্রাম অবশেষ পাওয়া যায়। অবশেষ পাওয়া যায় মানে হচ্ছে এই যে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড এই দুইটা মিল্লা তৈরি করতে হচ্ছে 96 গ্রাম। তাহলে আমি লিখি 56x ডিভাইড বাই 100 প্লাস 184 - এক্স ইন্টু 40 ডিভাইড বাই হচ্ছে 100, শুধু 84 ইকুয়াল টু হচ্ছে 96। ঠিক আছে, এটা লিখেই যায়, এটা লিখেই যায়, 96 লেখা যায়। তাহলে এখান থেকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে এক্স এর মানটা কিন্তু বেরিয়ে আসবে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি যারা ম্যাথ ভালো পারো তারা কিন্তু এটা ইজিলি বের করতে পারবা। আর আর গুণ করবা, এই পাশ এই পাশ ওপাশ করবা, তাহলেই কিন্তু এক্স এর মানটা বেরিয়ে আসবে, এবং এক্স এর মানটা তখন আসবে হচ্ছে 100। ঠিক আছে, 100। তাহলে এক্স এর মান বের করলাম হচ্ছে 100। তাহলে এক্স কার মান, ক্যালসিয়াম কার্বনেটের মান, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মান হচ্ছে 100, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের মান থাকবে হচ্ছে কত, 184 - 100 অর্থাৎ 84 গ্রাম। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত হবে, শতকরা পরিমাণ হবে হচ্ছে, শতকরা পরিমাণ হবে হচ্ছে কত, ক্যালসিয়াম কার্বনেটের জন্য হবে হচ্ছে 100 ডিভাইডেড বাই 184 ইন্টু 100। ঠিক আছে,
এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের জন্য। আর ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য হবে হচ্ছে 84 × 184 × 100। এটা কেমন লিখছি, এটা লিখছি হচ্ছে উপরে থাকবে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের ভর, নিচে থাকবে হচ্ছে টোটাল ভর ইনটু শতকরা, যেহেতু বলছে এখানে 100 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এটা সিম্পল একটা জিনিস, এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। এইটুকু ম্যাথ বোঝা গেছে কিনা এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, আশা করি বুঝছো। হ্যাঁ, আরেকবার দেখবা না বুঝলে। আচ্ছা, এবার আসে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এটা নিয়ে একটু কথা বলি, এটা নিয়ে কথা এর আগে একটু বলছি হালকা পাতলা, তারপরে এখন একটু বলে দিই। সেটা হচ্ছে যে বলছে H2 এবং O2 বিক্রিয়া কত গ্রাম পানি উৎপন্ন হবে। তো যখন দুইটা বিক্রিয়কের পরিমাণই দেওয়া থাকবে, অর্থাৎ ধরো এই যে H2 প্লাস হচ্ছে ধরো O2 বিক্রিয়া করে তৈরি করলে হচ্ছে পানি। তাহলে যখন দুইটা বিক্রিয়কের পরিমাণই দেওয়া থাকে তখন বুঝে নেবে এটা আসলে লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। ঠিক আছে, যখন দুইটা বিক্রিয়কের পরিমাণের উল্লেখ থাকবে তখন তুমি বুঝে নেবা এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। তাহলে আমি যদি সমতাকরণ করি তাহলে এখানে 2 দিলাম, এখানে হচ্ছে 2 দিলাম। আচ্ছা, এটাকে আমরা দুইভাবে করতে পারি। একভাবে করা যায় হচ্ছে এন অফ H2/2 এর মানটা বের করি। এর মানটা আসে হচ্ছে 1/2 থাকলো, আর আমরা এন কে লিখে দিই হচ্ছে W/2 হচ্ছে M/H2। তাহলে কি আসে, 1/2 W/2 হচ্ছে 10 গ্রাম, আর M/H2 হচ্ছে কত, M/H2 হচ্ছে 2 গ্রাম। হাইড্রোজেনের H2 আণবিক ভর হচ্ছে 2 গ্রাম। তাহলে যদি বসাই দিই তাহলে আসে হচ্ছে 10/4। আর এন অফ U2 মানটা যদি বের করি, এখানে 2 দিয়ে কেন ভাগ করলাম, যে স্টয়কিওমেট্রিক ফর্মুলা। তাহলে এন অফ U2 ইকুয়াল টু হলো W/U2 হচ্ছে M/U2 ইকুয়াল টু হচ্ছে 25/32। ঠিক আছে, এটা আসে। তাহলে আমি বলতে পারতেছি যে হচ্ছে n of H2/2 is not n of U2, এবং n of H2/2 এটা হচ্ছে বড়। কোনটা বড়, n of H2/2 এটা বড় না, যে 10/4 বড় নাকি হচ্ছে 25/32 বড়। অবশ্যই এটা হচ্ছে বড়, এবং n of U2 হচ্ছে ছোট। এবং লিমিটিং বিক্রিয়ক কাকে বলে, যেটা আসলে বিক্রিয়া করে শেষ হয়ে যায়, যেটা আসলে বিক্রিয়া করে শেষ হয়ে যায়, সেটা আসলে লিমিটিং বিক্রিয়ক। তাহলে কে বিক্রিয়া করে শেষ হয়ে যাচ্ছে, অক্সিজেন যেহেতু কম আছে তাহলে অক্সিজেন বিক্রিয়া করে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়কটা কে, লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন, এটা একভাবে করা যায়। তবে আরেকভাবে যেটা করা যায় সেটা হচ্ছে এখানে 2 2 4, আর অক্সিজেন হচ্ছে 16 × 2 = 32। তাহলে আমি লিখি যে 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে 10 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে ঐকিক নিয়ম যদি করি তাহলে কত আসবে, 32, আর এই 10টা হচ্ছে উপরে চলে আসবে, আর এই 4টা হচ্ছে নিচে চলে আসবে। তাহলে কত হয়, হয় হচ্ছে, আমরা যদি একটু ক্যালকুলেটর করি, 32 × 10⁻⁴ 80 গ্রাম অক্সিজেনের সাথে। ঠিক আছে, তাহলে 80 গ্রাম অক্সিজেনের সাথে সে বিক্রিয়া করতে পারে, বাট অক্সিজেন আছে কত, 25 গ্রাম দেওয়া আছে। অর্থাৎ অক্সিজেন এখানে বিক্রিয়া করে শেষ হয়ে গেছে। আরো অক্সিজেন, হাইড্রোজেন বলছে আমাকে আরো অক্সিজেন দাও আমি বিক্রিয়া করতে পারবো, বাট অক্সিজেন কিন্তু বিক্রিয়া করে শেষ হয়ে গেছে। তাহলে লিমিটিং বিক্রিয়াটা কি, অক্সিজেন। দুইভাবে করা যেতে পারে। আচ্ছা, এবার আমরা হচ্ছে ঘনমাত্রাকে প্রকাশ করার বিভিন্ন আহ, ইয়া আছে, তো এগুলো আমরা পড়বো। মোলারিটি, মোলালিটি, পিপিএম, পিপিবি, শতকরা, নর্মালিটি। তো এগুলো পরীক্ষা চলে আসে। তো আমরা প্রথমে মোলারিটি দিয়ে শুরু করি। মোলারিটি হচ্ছে যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে সেটা হচ্ছে দ্রবণের মোলারিটি। ঠিক আছে, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে। তাহলে আমি যদি বলি যে হচ্ছে ধরো বি লিটার দ্রবণে ধরো n মোল আছে, তাহলে 1 লিটার দ্রবণে ঐকিক নিয়ম যদি করি তাহলে থাকে হচ্ছে n/b মোল।
তাহলে আমি কি বলছি, 1 লিটার দ্রবণে যত মোল থাকবে সেটা হচ্ছে কি তার মোলারিটি, তাই না? তাহলে আমি লিখতে পারি যে হচ্ছে মোলারিটিকে প্রকাশ করা হয় এস দ্বারা বা সি দ্বারা প্রকাশ করে। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে এন বাই ভি। এখানে এন হচ্ছে কি মোল, বি কি, বি হচ্ছে আয়তন বা ভলিউম। ঠিক আছে, তাহলে একটা সূত্র কিন্তু আমরা দাঁড় করাতে পারলাম, এস ইকুয়াল টু হচ্ছে এন বাই ভি। ঠিক আছে। আচ্ছা, এবার আসে হচ্ছে দ্রবণ লঘুকরণ নিয়ে। অর্থাৎ একটা দ্রবণকে আমি পাতলা করবো কিভাবে করব দেখো, ধরো একটা দ্রবণ এখানে আছে, হ্যাঁ, এন মোলের একটা দ্রবণ আছে। তো এখানে ধরো ঘনমাত্রা হচ্ছে ধরো এস, এবং আয়তন ধরো হচ্ছে বি 1, S1 আর বি 1 ধরে নিলাম আর কি। এখন আমি ধরো একটা বড় পাত্রে ঢেলে দিলাম, এটাকে ঢেলে দিলাম, তাহলে এন কি কোনো চেঞ্জ হবে? এন কিন্তু চেঞ্জ হবে না, বাট আয়তন চেঞ্জ হবে, বি 2 হয়ে যাবে। ধরো এটা হচ্ছে বি 2, এবং তখন কিন্তু ঘনমাত্রা চেঞ্জ হবে। ঠিক আছে, S2। তাহলে এখানকার জন্য আমি এন ইকুয়াল টু লিখতে পারি কি, এন ইকুয়াল টু কি লেখা যায়, এন ইকুয়াল টু লেখা যায় হচ্ছে এস বি, অর্থাৎ S1 B 1। এটা আমি লিখতে পারি এখানকার জন্য। আর এখানকার জন্য আমি কি লিখতে পারি, এখানকার জন্য আমি লিখতে পারি হচ্ছে এন ইকুয়াল টু হচ্ছে S2 B 2, এটা লিখতে পারি। তাহলে এই দুইটাকে যদি এখন আমি জোড়া লাগাই দিই, তাহলে পাবো হচ্ছে S1 B 1 ইকুয়াল টু হচ্ছে S2 B 2, এবং এটাই হচ্ছে দ্রবণ লঘুকরণের সূত্র। ঠিক আছে, এটাই হচ্ছে দ্রবণ লঘুকরণের সূত্র। তাহলে একটা ম্যাথ করি। আমাকে বলছে যে 20 মিলিলিটার 0.5 মোলার দ্রবণকে তুমি কিভাবে ডেসিমোলার দ্রবণে রূপান্তর করবে বা পরিণত করবে। তো তার আগে একটা একটা গুরুত্বপূর্ণ কথা লিখে দিই, সেটা হচ্ছে যদি তোমাকে বলে সেমি মোলার, তাহলে ধরে নিবা সেটা হচ্ছে 0.5 মোলার। তোমাকে যদি বলে যে ডেসিমোলার, তাহলে ধরে নিবা সেটা হচ্ছে 0.1 মোলার। তোমাকে যদি বলে হচ্ছে মোলার, তাহলে ধরে নিবা সেটা হচ্ছে 1 মোলার। তোমাকে যদি বলে সেন্টিমোলার, তাহলে সেটা হচ্ছে 0.01 মোলার। ওকে, তাহলে আমি এখানে এই বি 1 কত পাইতেছি, বি 1 পাইতেছি হচ্ছে 20 মিলিলিটার। S1 কত পাইতেছি, S1 পাইতেছি আমি হচ্ছে 0.5 মোলার, এবং ডেসিমোলার দ্রবণে পরিণত করবে, তাহলে S2 কত, S2 হচ্ছে 0.1 মোলার। তাহলে বি 2 কত বার করব, তাহলে কি হয়, S1 B 1 ইকুয়াল টু হয় হচ্ছে S2 B 2। তাহলে আমাকে বার করতে হবে হচ্ছে বি 2 মানটা কত। ঠিক আছে, তাহলে বি 2 ইকুয়াল টু আসে হচ্ছে S1 B 1 বাই হচ্ছে S2। তাহলে S1 কত, S1 হচ্ছে 0.5, B 1 কত, B 1 হচ্ছে 20, S2 কত, S2 হচ্ছে 0.1। তাহলে আসে হচ্ছে 100 মিলিলিটার। মিলিলিটার হবে না লিটার হবে, মিলিলিটার হবে, কারণ এখানে আমি বি 1 কিন্তু 20 মিলিলিটার ধরছি। তাহলে 100 মিলিলিটার। ওকে, তাহলে আমার হচ্ছে মোলারিটি, এই টপিকটা আমরা মোটামুটি বুঝতে পারছি। এবার আমরা দেখব হচ্ছে নর্মালিটি নিয়ে। নর্মালিটি নিয়ে একটু কথাবার্তা বলি। মোলারিটি সমান আমরা কি দেখছি, মোলারিটি সমান আমরা দেখছি হচ্ছে মোল বাই আয়তন। কি দেখছি, মোল বাই আয়তন, অর্থাৎ মোলারিটি এস ইকুয়াল টু হচ্ছে মোল বাই আয়তন বি। তাহলে নর্মালিটির ক্ষেত্রেও ঠিক সেম, নর্মালিটিকে প্রকাশ করা হয় এন দ্বারা। এন ইকুয়াল টু হচ্ছে এই মোলের জায়গায় আমরা লিখবো হচ্ছে তুল্য গ্রাম বা গ্রাম ইকুইভ্যালেন্ট, তুল্য গ্রাম। ঠিক আছে, আর বি এর জায়গায় বি লেখ। এখন তুল্য গ্রাম নিয়ে একটু কথাবার্তা বলি। তো সেটার আগে মোল নিয়ে আগে একটু কথাবার্তা বলে নিই। মোল এন ইকুয়াল টু হচ্ছে ডাব্লু বাই এম, যেখানে ডাব্লু হচ্ছে ভর আর এম হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। তাহলে তুল্যগ্রাম ইকুয়াল টু কি লেখা যায়, তুল্যগ্রামের আর মোলের সাথে তো একটা কানেকশন আছে, তাই না? তুল্যগ্রাম ইকুয়াল টু লেখা যায় হচ্ছে এই ডাব্লু ঠিক রাখলাম, আর এই এম এর জায়গায় অর্থাৎ আণবিক ভরের জায়গায় আমরা লিখবো হচ্ছে তুল্যভর, তুল্যভর। ঠিক আছে,
তো এবার আবার দেখতে হবে যে এই যে আণবিক ভরের জায়গায় যে আমরা তুল্য বল লিখলাম, এই তুল্য ভর আর আণবিক ভরের মধ্যে আবার কানেকশনটা কি? তাহলে তুল্য ভর ইকুয়াল টু হচ্ছে আণবিক ভর ডিভাইডেড বাই যোজনী বা তুল্য সংখ্যা। ঠিক আছে, যোজনী বা হচ্ছে তুল্য সংখ্যা, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ই দ্বারা। তাহলে কি লেখা যায়? আণবিক ভর হচ্ছে এম, আর তুল্য সংখ্যা বা যোজনী হচ্ছে ই। তাহলে এই তুল্য ভর এম বাই ই, এটা যদি আমি এখানে বসাই দিই, কোথায় বসাবো? যে এখানে যদি বসাই দিই, তাহলে ডাব্লু ঠিক রাখলাম, আর তুল্য ভরের জায়গায় আমরা লিখলাম হচ্ছে এম বাই ই। ঠিক আছে, তো নিচে ই দ্বারা গুণ করা, যে ভাগ করা যেই কথা, উপরে ই দ্বারা গুণ করা ঠিক সেম কথা। তাহলে কি থাকলো? ডাব্লু বাই এম ইন্টু ই। তাহলে ডাব্লু বাই এম ইকুয়াল টু কি? এন না? তাহলে এন, আর ই এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে ই। তাহলে তুল্যগ্রাম ইকুয়াল টু হচ্ছে এন ই। তাহলে তুল্যগ্রাম ইকুয়াল টু কি? এন ই। আর বি এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এই এন বাই ভি ইকুয়াল টু কি? এন বাই ভি ইকুয়াল টু হচ্ছে এস, মোলারিটি। তাহলে এস, আর ই এর ই। তাহলে আমরা নর্মালিটি ইকুয়াল টু লিখতে পারি মোলারিটি ইন্টু হচ্ছে তুল্য সংখ্যা বা যোজনী। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা একটা ইকুয়েশন দাঁড় করতে পারলাম। আচ্ছা, এবার ই নিয়ে একটু কথাবার্তা বলি। ধরো H2SO4 আছে, তাহলে এখানে ই কত? ই হচ্ছে এখানে 2 না? 2। তাহলে আমাকে যদি বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানকার ই কত? 1। তোমাকে ধরো বললো H3PO4, এখানকার তুল্য সংখ্যা কত হবে? 3। এগুলো দেখেই বলা যায়। ঠিক আছে, এগুলো নিয়ে এত মাথা ঘামানোর কোনো দরকার নাই। আচ্ছা, তাহলে দুইটা জিনিস আমাদের ক্লিয়ার। আমি যদি মোলারিটি জানি, তাহলে কিন্তু নর্মালিটিও বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা দেখবো হচ্ছে পিপিএম এবং পিপিবি। ঠিক আছে, তো পিপিএম কি? পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন। মিলিয়ন মানে কি? মিলিয়ন মানে হচ্ছে 10⁶, আর বিলিয়ন মানে হচ্ছে 10⁹ ঠিক আছে, তাহলে পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, অর্থাৎ মিলিয়নের এক পার্ট, একটা এক ঘর। তাহলে আমি লিখতে পারি 1 ppm ইকুয়াল টু মিলিয়নের এক ভাগ, অর্থাৎ 1/10⁶। পার্টস পার মিলিয়ন অর্থাৎ মিলিয়নের এক ভাগ। এবং 1 ppb আমরা লিখতে পারি বিলিয়নের এক ভাগ। ঠিক আছে, আচ্ছা। তো এটাকে কি লেখা যায়? একটু আগে আমরা একটু বক্স করে দিই। একটুকু আমাদের কোনো ভেজাল নাই, একটুকু আমাদের আসলে কোনো ভেজাল নাই। আমাদের ভেজাল হচ্ছে এরপরে। তাহলে এটাকে কি লেখা যায়? 1/10⁹ ইন্টু 10³ এটা লেখা যায়। তাহলে 1/10⁹ এটাকে কি লেখা যায়? 1 ppb। তাহলে 1 × 10³ অর্থাৎ 10³ ppb, এটা লেখা যায়। তাহলে এটা ইকুয়াল টু কি ছিল? এটা ইকুয়াল টু ছিল হচ্ছে 1 ppm। 1 ppm, 1 ppm। তাহলে এই যে 1 ppm লিখলাম, এবং এখানে কিন্তু আমরা একটা ইকুয়েশন দাঁড় করাতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তো এবার পিপিএম নিয়ে একটু কথাবার্তা বলি। পিপিএম হচ্ছে কি? 1/10⁶। তাহলে অর্থাৎ 1 গ্রাম দ্রব ডিভাইড বাই হচ্ছে 10⁶ গ্রাম, সরি 10⁶ গ্রাম, 6 মিলিলিটার দ্রবণ, 10⁶ মিলিলিটার দ্রাবক। ঠিক আছে, আচ্ছা, গেল। তো এখন এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি, দেখো 1 গ্রাম দ্রব, 1 গ্রাম দ্রবকে কি লেখা যায়? 1 গ্রাম। গ্রাম থেকে যদি আমি মিলিগ্রামে নিতে চাই, তাহলে আমাকে কি করতে হয়? আমাকে হচ্ছে 1000 দ্বারা গুণ করতে হয়। আর আমি যদি, তাহলে এটা হচ্ছে তখন মিলিগ্রাম হয়ে যায়। ঠিক আছে, মিলিগ্রাম হয়ে গেল, অর্থাৎ গ্রাম থেকে আমি যদি মিলিগ্রামে নিতে চাই, তাহলে হচ্ছে 1000 দিয়ে গুণ করতে হয়। আর এখন এখানে আছে হচ্ছে 10⁶ মিলিলিটার। তাহলে মিলিলিটারকে যদি আমি লিটারে নিতে চাই, তাহলে হচ্ছে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1000 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে কত? 10⁶ ডিভাইড বাই হচ্ছে 10³ অর্থাৎ থাকে হচ্ছে 10³ এত লিটার। ঠিক আছে, তাহলে 10³ যদি আমি কেটে দেই, তাহলে থাকে হচ্ছে 1 মিলিগ্রাম/লিটার। ঠিক আছে, এটাই হচ্ছে আসলে ppm। তাহলে 1 ppm ইকুয়াল টু হচ্ছে 1 মিলিগ্রাম/লিটার, অর্থাৎ প্রতি
লিটারে কত মিলিগ্রাম আছে, প্রতি লিটারে যত মিলিগ্রাম থাকে সেটা হচ্ছে আসলে ppm। ঠিক আছে, আমরা একটা ম্যাথ করি তাহলে জিনিসটা বুঝবো। যে বলছে 2 মোলার H2SO4 ইকুয়াল টু কত ppm। ঠিক আছে, আচ্ছা তো তাহলে কি হয়, এই 2 মোলার, এই মোলারটাকে আমরা একটু নাটক করে কি লিখতে পারি, 2 মোল লিটার ইনভার্স 1, তাই না? প্রতি লিটারে যত মোল থাকে এটা আমরা মোলারিটিতে বললাম, 2 মোল লিটার ইনভার্স 1 যেখানে পড়ছিলাম। এই যে মোল আর ভলিউমের একক হচ্ছে লিটার, তাহলে মোল লিটার ইনভার্স 1 এটা হচ্ছে মোলারিটির একক। ঠিক আছে, আচ্ছা তো এখন আমি তো ppm এ নিব, অর্থাৎ মিলিগ্রাম পার লিটার। তাহলে এই লিটার ইনভার্স 1 ঠিক আছে, তাহলে এই মোলটাকে আমি যদি মিলিগ্রামে নিতে চাই, মিলিগ্রামে নেই, তাহলে কিন্তু ppm এককটা পেয়ে যাব। তাহলে 2 মোলকে আমি আগে গ্রামে নিই, তাহলে মোলকে গ্রামে নেওয়ার সূত্র কি, n ইকুয়াল টু হচ্ছে W/m। তাহলে W ইকুয়াল টু হচ্ছে nm। তাহলে n গুণ m, m m কত, m হচ্ছে স্টেজ উপরের m হচ্ছে 98, মুখস্থ করো। তাহলে এত গ্রাম পেয়ে গেলাম, গ্রাম পার লিটার। তাহলে এবার এটার মিলিগ্রামে যদি নিই তাহলে কি হবে, 2 × 98 মিলিগ্রামে নিব, তাহলেই হচ্ছে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে মিলিগ্রাম পার লিটার, তাহলে 196 গুণ 10³ এত ppm। সহজ না? ওকে, এবার আসে হচ্ছে এইটাতে, এটাতে উল্টা করে বলছে আর কি, ppm ইকুয়াল টু কত মোল, মোলার সালফিউরিক অ্যাসিড। আচ্ছা তাহলে আমরা লিখে হচ্ছে 294 ইন্টু 10³ এই ppm কে কি লেখা যায়, মিলিগ্রাম পার লিটার এটা লেখা যায়। তাহলে এই মিলিগ্রামকে আমরা হচ্ছে গ্রামে নেই, তাহলে 294 গ্রাম পার লিটার। এখন এই গ্রামকে যদি আমি হচ্ছে মোলে নিতে চাই তাহলে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ আণবিক ভর কত, 98, 98 মোল লিটার ইনভার্স 1, তাহলে থাকে হচ্ছে 3 মোল লিটার ইনভার্স 1, যেটা হচ্ছে 3 মোলার। ঠিক আছে, সহজ। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছে শতকরায়। শতকরা কি, 100 এককে যত একক দ্রব্য আছে সেটা আসলে শতকরা। লাইক x% W/V, এর মানে হচ্ছে 100 মিলিলিটারে x গ্রাম দ্রব্য আছে। x% B/W, এর মানে হচ্ছে 100 গ্রামে x মিলিলিটার দ্রব্য আছে। x% অফ B/V, তার মানে হচ্ছে 100 মিলিলিটারে x মিলিলিটার দ্রব্য আছে। আর x% W/W হচ্ছে 100 গ্রামে x গ্রাম দ্রব্য আছে। ঠিক আছে, আচ্ছা তো এই W/V কে আসলে অনেক সময় লেখা হয়, অনেক সময় লেখাও হয় না। এটা থাকা যে কথা, না থাকা সেম কথা। ঠিক আছে, আচ্ছা, তো একটা ম্যাথ যদি সলভ করি, যে 19.6% সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ এই যে পার্সেন্টের পরে কিছু দেওয়া নাই, তার মানে এটা বুঝে নিতে হবে এটা হচ্ছে W/V। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে কত মোল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে হচ্ছে 100 মিলিলিটারে, অর্থাৎ এই যে 100 মিলিলিটারে সালফিউরিক অ্যাসিড আছে হচ্ছে 19.6 গ্রাম। ঠিক আছে, তাহলে এই 100 মিলিলিটার এটা আসলে কি, কিসের মান, বি এর মান। বি ইকুয়াল টু কত, 100 মিলিলিটার। এটাকে যদি আমরা লিটারে নিই তাহলে থাকে হচ্ছে 0.1 লিটার। এই 19.6 গ্রাম এটা হচ্ছে ডাব্লুর মান, তাহলে 19.6 গ্রাম। আমাকে বলছে কত মোলার, অর্থাৎ এস বার করতে বলছে, তাহলে আমি কি জানি, এস ইকুয়াল টু হচ্ছে n/v। তাহলে n ইকুয়াল টু কি, W/m ইন্টু ভি। অর্থাৎ, আচ্ছা একটু ভেঙে ভেঙে লিখি, n ইকুয়াল টু হচ্ছে W/m, আর এইখানে থাকলো হচ্ছে b। ঠিক আছে, তাহলে কি থাকলো, W/m ইন্টু হচ্ছে 1/v, তাহলে W/mb। ঠিক আছে, তাহলে W কত, W হচ্ছে 19.6, m কত, m হচ্ছে
98, আণবিক ভর 98 বলছি, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98, আর ভি কত, ভি হচ্ছে 0.1, 0.1। এগুলো যদি বসায় দাও ক্যালকুলেটর তাহলে মানটা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবং এটার শর্টকাট ফর্মুলা যদি এমসিকিউতে আসে, শর্টকাট ফর্মুলা হচ্ছে 10x বাই এম। ঠিক আছে, এক্স কত, এক্স হচ্ছে এই যে 19.6, তাহলে এটা যদি বসায় দাও এবং এম এর মান যদি 98 বসায় দাও তাহলে হচ্ছে এটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। আচ্ছা ঠিক আছে, তো এবার এসে হচ্ছে শতকরা টু পিপিএম। এখানে এটা আসলে কি, শতকরা টু পিপিএম, যেখানে শতকরা থাকবে সেখানে হচ্ছে পিপিএম বসাই দিবা। ধরো আমি 2.55 কে শতকরা প্রকাশ করব, এতকে শতকরা প্রকাশ করব, শতকরায় প্রকাশ করব। ঠিক আছে, তাহলে কি করব, 2.55কে যদি শতকরা প্রকাশ করি তাহলে আমি 100 দ্বারা গুণ করব, দেন আবার 100 দ্বারা ভাগ করব, তাহলে 100 100 যদি কাটাকাটি চলে যায় তখন এটাকে আমরা বলবো যে হ্যাঁ এটা হচ্ছে শতকরা প্রকাশ। আচ্ছা, তো এখন বলছে একটা পাত্রে 80 মিলিলিটার 2.55%, এখানে পার্সেন্ট আছে না, এখানে কত লিটার কত আয়তন এগুলো দেখার টাইম নেই, পার্সেন্ট আছে। তাহলে তুমি কি করবে, এই যে 2.55 এটাকে 100 দ্বারা ভাগ করবা ইন্টু 100, এটা হচ্ছে শতকরা প্রকাশ। এখন আমি প্রকাশ করবো কিসে, পিপিএম এ, তাহলে এখানে 100 না লিখে তুমি লিখবা হচ্ছে 10⁶। শেষ, শর্টকাট ফর্মুলা এটা। এখন তোমাকে যদি বলতো যে হচ্ছে 3.5% কত, তাহলে তুমি কি করতে, 3.5 ডিভাইড হচ্ছে 100 ইন্টু 10⁶। এখন তোমাকে যদি বলতো যে 4% বি বাই বি, তখন কি করতে, তখনও ঠিক সেম, 4/100 ইন্টু হচ্ছে 10⁶। তোমাকে যদি বলতো ধরো 6% ডাব্লু বাই ডাব্লু, তখন কি করতো, তখনও ঠিক সেম, 6/100 ইন্টু হচ্ছে 10⁶। আই ডোন্ট কেয়ার এখানে বি বাই বি না ডাব্লু বাই ডাব্লু, এখানে কত মিলিলিটার এগুলো আমি কেয়ার করি না, আমি জাস্ট পার্সেন্টেজ দেখছি, 100 দ্বারা ভাগ করে 10⁶ দ্বারা গুণ করে দেবো। ঠিক আছে, যদি এখানে পিপিএম না বলে পিপিবি থাকতো তখন হচ্ছে 10⁹ দ্বারা গুণ করতাম। ঠিক আছে না, ওকে। তাহলে আজকে এটুকুই থাকুক, আগামীকাল আমরা 2 নম্বর লেকচার শুরু করবো, হ্যাঁ।